কোনো বাবা কি তার নিজের সন্তানকে বলতে পারে যে সে তার মিস্টেক ছিল, ভুল ছিল? কতটা অসহায় হলে একজন মানুষ তার ছেলেকে তার জীবনের বোঝা বলে মনে করে? কি এমন ঘটেছিল যেখানে আতুল তার নিজের বাবার ওপর হওয়া অত্যাচার থামাতে নিজের জীবন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? 9 ডিসেম্বর 2024 সকাল 6টায় বেঙ্গালুরু পুলিশ কন্ট্রোল রুমে একটি কল আসে, যেখানে বলা হয় একজন আত্মহত্যা করতে পারে। পুলিশ সেই কল অনুযায়ী মঞ্জুনাথ লেআউট এলাকায় পৌঁছায় এবং সেখানের ফ্ল্যাটের দরজা ভেঙে একটি মৃতদেহ আবিষ্কার করে এবং সেই মৃতদেহের ওপর একটি A4 কাগজে লেখা ছিল জাস্টিস ইজ ডিউ। এই মৃত ব্যক্তি মৃত্যুর আগে রেখে গিয়েছিল একটি 90 মিনিটের ভিডিও এবং একটি 24 পাতার চিঠি। কে এই লোক, আর তার সাথে কি এমন ঘটেছিল যে তাকে তার নিজের জীবন নিতে হলো? আর এই ভিডিও ও চিঠিতেই বা কি ছিল? ওয়েলকাম টু দ্য সত্যের কাঁটা। আমি দীপান্বিতা, আপনারা দেখছেন দ্য আতুল সুভাষ কেস। 34 বছরের আতুল সুভাষের বাড়ি বিহারে। বাবা পাওয়ান ও মা অঞ্জুমদি আতুলকে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়েছিলেন। আতুল বেঙ্গালুরুর একটি নামী টেক কোম্পানিতে AI ইঞ্জিনিয়ার ছিল। আতুলের লাইফ বাবা, মা ও ভাই বিকাশকে নিয়ে বেশ ভালোই কাটছিল। তার জীবনে কেবলমাত্র একজন সঠিক পার্টনারের অভাব ছিল। তাই সে শাদি.com নামে ম্যাট্রিমনি সাইটে নিজের অ্যাকাউন্ট বানায়। 2018 সাল শাদি.com ওয়েবসাইটে আতুলের যোগাযোগ ঘটে নিকিতা সিংঘানিয়ার সাথে, যার বাড়ি ছিল উত্তরপ্রদেশের জনপুরে। প্রথম আতুলের মনে হয়েছিল নিকিতা বেশ ম্যাচিওর, শান্তশিষ্ট একজন মেয়ে, কারণ সে কথাবার্তা কম বলতো। কিন্তু সে পরে জানতে পারে আসলে নিকিতার বাড়ির লোকেরা তাকে কম কথা বলতে বলতো, না হলে নাকি বিয়ে ভেঙে যাবে। জানুয়ারি 2019 আতুল ও নিকিতার বিয়ের ডিসিশন নেয়। তখনও নিকিতা বেশ কম কথা বলতো। আতুলের তাতে কোনো অসুবিধা ছিল না, সবকিছু ঠিকই চলছিল। এপ্রিল 2019 নিকিতার বাবার শরীর অসুস্থতার কারণে তাড়াতাড়ি আতুল ও নিকিতার বিয়ে দিয়ে দেওয়া হয়। আতুল ও নিকিতার পরিবার খুব খুশি ছিল। আতুল হানিমুনের জন্য মরিশিয়াস যাওয়ার প্ল্যান করে। সে এই নিয়ে বেশ খুশিও ছিল। কিন্তু মরিশিয়াস গিয়ে আতুল লক্ষ্য করে নিকিতা তার সাথে ঠিকমতো কথা বলছে না, ঠিকমতো মিশছে না, কেমন যেন দূরে দূরে থাকছে। সে বারবার নিকিতাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। এই প্রশ্নের উত্তর শুনে আতুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। নিকিতা জানায় যে আতুলকে বিয়ে করার তার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ফ্যামিলি প্রেসারে এসে সে আতুলকে বিয়ে করেছে। আতুলের এতে খুব খারাপ লাগে। এই বিষয় নিয়ে আতুল ও নিকিতার মধ্যে প্রায়ই ঝগড়া হতো, কিন্তু আতুল এতে হার মানে না। সুতরাং তারা যখন বেঙ্গালুরুতে ফিরে আসে তখন আতুল নিকিতাকে ইমপ্রেস করতে অনেক এফোর্ট দেয়। সে রোজ 13-26 কিলোমিটার বাইকে করে ট্রাভেল করত, কেবলমাত্র নিকিতাকে তার অফিসে ড্রপ করতে। এরকম ছোট ছোট এফোর্ট করে শেষমেশ সে নিকিতাকে ইমপ্রেস করতে সফলও হয়। এরপর তারা খুব তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি চলে আসে। এরপর নিকিতা প্রেগনেন্ট হয়ে যায়। এই সময় ডিসিপ্লিন ব্রেকের কারণে নিকিতার জব চলে যায়। সে সারাদিন বাড়িতেই থাকতো, কোরিয়ান ড্রামা দেখত ও নিজের মায়ের সাথে ফোনে কথা বলতো। আতুল নিকিতার যত্নের কোনো ত্রুটি রাখেনি। নিকিতাকে সময় মতো ডক্টরের কাছে চেক আপ করানো, সময় মতো ওষুধ খাওয়ানো, সবই আতুল খুব ভালোভাবে করার চেষ্টা করত। নিকিতার হেল্পের জন্য বাড়িতে একটি মেড ও কুকও রেখেছিল আতুল। এমনকি সে তার মাকেও তাদের কাছে ডেকে নিয়েছিল। 2021 নিকিতা ও আতুলের একটি ছেলে জন্মায়, যার নাম ছিল বিয়ম। এতে আতুল খুব খুশি ছিল, কিন্তু তার খুশি বেশি দিন টিকল না। কিছুদিনের মধ্যেই নিকিতার আচরণে বেশ কিছু পরিবর্তন আসে। সে খুব খিটখিটে, বদমেজাজি হয়ে যায়। সে আতুলকে জানিয়ে দেয় যে সে তার বাচ্চাকে যত্ন করতে পারবে না। সেই সময় লকডাউন চলছিল। তোমরা সবাই জানো এই সময় করোনার পিক টাইম চলছিল এবং বেঙ্গালুরুতে করোনার কেস হু হু করে বাড়ছিল। মেয়ের তো দূরের কথা, কোনো দোকানপাটও খোলা থাকতো না। কিন্তু আতুল তার মধ্যেও নিকিতার হেল্পের জন্য একজন হাউস হেল্পের জোগাড় করেছিল। এরপর নিকিতা সারাদিন কেবলমাত্র তার মায়ের সাথে ফোনে কথাই বলতো।
এদিকে আতুল অফিসের কাজের সাথে সাথে বাচ্চাকে সামলানো, ঘরের কাজ করা সবকিছুই করত। নিকিতা এই অবস্থা দেখে আতুলের মনে হয়েছিল হয়তো নিকিতা পোস্টপ্যাটাম ডিপ্রেশনে ভুগছে, প্লাস তার কাছে কোনো জবও নেই। সুতরাং আতুল নিকিতাকে প্রোগ্রামিং শিখিয়ে বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করায় এবং তাকে জব পেতে হেল্প করে। এরপর নিকিতা একটি ভালো জবও পেয়ে যায়, কিন্তু এরপর আতুল ও নিকিতার সাংসারিক জীবন আরও খারাপ হয়ে যায়। এরপর নিকিতা আতুলের ওপর টাকা চেয়ে প্রেসার ক্রিয়েট করে। আগেও সে আতুলের থেকে টাকা চাইতো, কিন্তু এখন সে অতিরিক্ত টাকা চাইতে শুরু করে। নিকিতা ও তার পরিবার তাদের ব্যবসার জন্য টাকা চাইতে থাকে। প্রথমে 3 লাখ, তারপর 9 লাখ এবং তারপর 4 লাখ টাকা চেয়ে পাঠায়। এত টাকা আতুল কিভাবে দেবে বুঝতে পারছিল না। তাও অনেক চিন্তা ভাবনা করে সে নিকিতাকে 16 লাখ টাকা দিয়ে দেয়। এই সব কিছুই ঘটছিল ফার্স্ট লকডাউনের সময়। এরপর আসে সেকেন্ড লকডাউন। এই সময় নিকিতার শরীর আরও খারাপ হতে শুরু করে, ফলে নিকিতার মা নিশা বেঙ্গালুরুতে এসে থাকতে শুরু করে। এরপর অবস্থা আরও খারাপ হতে থাকে। আতুলের শাশুড়ি নিশা প্রতিদিন আতুলের কাছে 50 লাখ টাকা চাইতে থাকে, কারণ সে জনপুরের সেন্ট্রাল এলাকায় বাড়ি কিনতে চায়। কিন্তু আতুল সরাসরি না বলে দেয়, কারণ সে আগেই নিকিতা ও তার পরিবারকে 16 লাখ টাকা দিয়ে দিয়েছিল। এইসব নিয়ে তাদের মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া ও অশান্তি হতে থাকে। 17 মে 2021 তথ্য অনুযায়ী নিকিতা তার ছেলেকে নিয়ে আতুলকে ছেড়ে সারা জীবনের মতো চলে যায়। এরপর সে দিল্লিতে অ্যাক্সেঞ্চার নামে এক কোম্পানিতে কাজ শুরু করে, আর দিল্লিতেই সে তার ছেলেকে নিয়ে থাকতেও শুরু করে। তার পরিবার জনপুরে থাকতো। এদিকে আতুল বেঙ্গালুরুতে একদম একা হয়ে গিয়েছিল। এরপর আসি 2024 সালে, যেখানে আতুলের ওপর 9টি কেস করা হয়, যার মধ্যে ছিল পণ, ঘরোয়া হিংসা, আনন্যাচারাল সেক্স এবং ডিভোর্সের মতো মামলা। এগুলির মধ্যে কিছু কেস শুধু আতুলের ওপর না, তার পরিবারের ওপরেও ছিল, কারণ নাকি তার বাবা মা নিকিতার থেকে যৌতুক চাইছিল এবং তাকে টর্চারও করত। আতুলের সাথে তার ছেলের কোনো যোগাযোগই ছিল না, এমনকি তার মুখ পর্যন্ত আতুল ভুলতে শুরু করেছিল। গত 3 বছরে আতুল কোর্টের হাজিরি দিতে প্রায় 40 বার বেঙ্গালুরু থেকে জনপুর গিয়েছিল। তার পরিবারও বেশ কয়েকবার গিয়েছিল। আতুল তার অফিস থেকে ছুটি নিয়ে এই হিয়ারিংয়ে যেত, কিন্তু কখনো জাজ থাকতো না, কখনো উকিলদের স্ট্রাইক থাকতো, যার জন্য আতুল যে এত কষ্ট করে বেঙ্গালুরু থেকে জনপুরে ট্রাভেল করত সবই বেকার হয়ে যেত। এতে আতুল নিকিতাকে বলে, চলো আমরা এইসব সেটেল করে নিই। তাতে নিকিতা ডিরেক্টলি আতুলের কাছে 1 কোটি টাকা চায়। পরবর্তীকালে ওই টাকার পরিমাণ 1 কোটি থেকে 3 কোটিতে দাঁড়ায়, কিন্তু আতুলের কাছে এত টাকা ছিল না। সুতরাং সে বাধ্য হয় কোর্টে হিয়ারিংয়ে যেতে। এখানে ওই কেসের ক্লার্ক মাধব চেষ্টা করে আতুলের কেস হিয়ারিংয়ের ডেট যেন দূরে দূরে হয়, যাতে তাকে সপ্তাহে বারবার ট্রাভেল করতে না হয়। কিন্তু ওই ক্লার্কটিও করাপ্ট ছিল। ওই ক্লার্কটি আতুলের কেসের ডেট পেছানোর জন্য 50 থেকে 1000 টাকা ঘুষ খেত। আতুলের কেসের জাজ পর্যন্ত করাপ্ট ছিল। জাজ রীতা কৌশিক আতুলের থেকে 5 লাখ টাকা চেয়েছিল এই কেসটি সেটেল করতে। এই কেসে আতুলের স্ত্রী, কেসের ক্লার্ক, জাজ, পুরো সিস্টেমই আতুলের থেকে টাকা চাইছিল। পুরো সিস্টেমটাই করাপ্ট ছিল। একবার কোর্ট হিয়ারিংয়ের সময় আতুল যখন জাজকে বলে তার ওপর ফলস কেস এনে তার কাছ থেকে টাকা চাইছে নিকিতা, তখন জাজ বলে, তাতে কি হয়েছে, ও তোমার স্ত্রী, ও তো চাইবেই, আমাদের এখানে এমনই হয়। আতুল এইসব শুনে শকে চলে যায়। তার বিশ্বাস হচ্ছিল না একজন জাজ এইসব বলছে। আতুল জাজের সামনে এনসিআরবির ডেটা তুলে ধরে বলে, প্রতি বছর এই রকম ফলস কেসের কারণে কত লোক নিজের জীবন নিয়ে নিচ্ছে। এই কথা শুনে নিকিতা বলে, তাহলে তুমি আত্মহত্যা করছো না কেন? এই শুনে জাজ রীতা কৌশিক হাসতে থাকে। এরপর জাজ রীতা নিকিতাকে কোর্টরুমের বাইরে পাঠিয়ে দিয়ে আতুলকে বলে যে সে জানে যে এই কেসটা ফলস। এই রকম এখানে প্রায়ই ঘটে। যদি আতুল চায় যে এই কেসটাকে সেটেল করতে,
তাহলে আতুলকে রীতা কৌশিককে 5 লাখ টাকা দিতে হবে। সত্যি বলতে আতুলের জায়গায় অন্য কেউ থাকলেও তার মানসিক অবস্থা ঠিক থাকতো না। আতুলকে চারপাশ থেকে মানসিকভাবে টর্চার করা হচ্ছিল। এমনকি আতুলের শাশুড়ি নিশা কোর্টে হিয়ারিং এর সময় একদিন আতুলকে বলে, তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম আমি তোমার মৃত্যুর খবর পাবো তাড়াতাড়ি। এই কথায় আতুল বলে, আমি যদি মরে যাই তাহলে তোমাদের পার্টি কিভাবে হবে? এতে নিশা বলে, তোমার মৃত্যুর পর তোমার ফ্যামিলি আমাদের টাকা দেবে। এমনিতেও স্বামীর মৃত্যুর পর তার সবকিছু স্ত্রীই পায়। তারপর তোমার মা বাবা মারা গেলেও তাদের সম্পত্তিতেও বৌমার অধিকার থাকবে। সারা জীবন তোমার পুরো ফ্যামিলিকে কোর্টের চক্কর কাটতে হবে। 3 বছর ধরে আতুলকে রীতিমতো টর্চার করা হয়। শেষ আশা আমাদের ল, সেখানেও আতুল নিরাশ হয়ে যায়। 5 জন: আতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া, শ্যালক অনুরাগ সিংহানিয়া, নিকিতার আঙ্কেল সুশীল সিংহানিয়া ও জাজ রীতা কৌশিক। আতুলকে রীতিমতো শোষণ করে যাচ্ছিল। এমনকি আতুল ও তার পরিবারকে তার ছেলের সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছিল না। এরপর আতুলের একটা সময় মনে হয় এই সব কিছুর কারণ কেবলমাত্র সেই যদি না থাকে তাহলে এই সব কিছুও থাকবে না। তাই অবশেষে আতুল সুভাষ আমাদের দেশের জুডিশিয়ারি সিস্টেম, ল, সোসাইটি ও নিজের ভাগ্যের কাছে হেরে গিয়ে 8ই ডিসেম্বর 2024 নিজের জীবন শেষ করে দেয়। কিন্তু তার আগে সে একটা শেষ চেষ্টা করে তার দোষীদের শাস্তি দিতে চায়। সে একটি 90 মিনিটের ভিডিও রেকর্ড করে, যেখানে সে তার দোষীদের নাম নেয় এবং একটি 24 পাতার চিঠি লেখে। তার ওপর সব অন্যায়ের ব্যাখ্যা করে। রাত 1টার সময় সে তার ভাইকে ওইগুলি মেল করে পাঠায় এবং একটি এনজিওর হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিও ও চিঠিটি পাঠায়। পরের দিন 9 ডিসেম্বর সকালে পুলিশ আতুলের ডেড বডি পায়, যেখানে একটি কাগজে লেখা ছিল, জাস্টিস ইজ ডিউ। পুরো ভারতে এই কেস এবং ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কেসের আপডেট অনুযায়ী এরপর নাকি এই কেসের জাজ রীতা কৌশিক ছুটিতে ছিল। 15 ডিসেম্বর বেঙ্গালুরু পুলিশ নিকিতাকে তার মা ও ভাইয়ের সাথে অ্যারেস্ট করেছে। তারা সাধারণ বেলে মুক্তি পেতে পারবে না। আতুলের শেষ ইচ্ছে অনুযায়ী তার ছেলে বিহমকে যেন তার বাবা মা মানুষ করেন, কারণ তারা তাকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারবেন। আর আতুলের অস্থি যেন ততক্ষণ বিসর্জন করা না হয় যতক্ষণ না তার দোষীরা শাস্তি পায়। আর যদি তার দোষীরা শাস্তি না পায় তাহলে যেন তার অস্থি কোর্টের বাইরে কোনো নর্দমাতে ভাসিয়ে দেওয়া হয়। সম্প্রতি আতুলের বাবা মা আতুলের বাচ্চার কাস্টাডির জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করলে সুপ্রিম কোর্ট জানিয়েছে আতুলের মা নাকি তার নাতির কাছে ভার্চুয়ালি স্ট্রেঞ্জার। ভারতবর্ষে প্রতিনিয়ত এমন অনেক মেয়ে রয়েছে যারা নির্যাতিত হয়ে চলেছে। তাদের হয়ে গলা তোলার কেউ নেই। তারা আইনের কাছেও সঠিক বিচার পাচ্ছে না। যে আইন তৈরি হয়েছিল মেয়েদেরকে সঠিক বিচার দেওয়ার জন্য, আজ সেই আইনকে কাজে লাগিয়ে কিছু মেয়ে তাদের স্বার্থসিদ্ধি করতে চাইছে। প্রশ্নটা এখানে আইনের নয়, প্রশ্নটা এখানে মহিলা বা পুরুষেরও নয়, প্রশ্নটা এখানে সমাজের, মানসিকতার, তাদের সিস্টেমের। যে সিস্টেম নির্ভয়া কাণ্ড বা আরজিকর কেসের মতো ঘটনাকেও সঠিক বিচার দিতে পারে না, সেই সিস্টেম কিভাবে আতুল সুভাষকে বিচার দেবে? আমি জানি না এখানে কে ঠিক কে ভুল, শুধু এতটুকু জানি যে কোনো মানুষকে এতটাও নিরুপায় করে তোলা উচিত নয় যে সে তার জীবনকে ধিক্কার জানাবে, সে তার জীবন নিয়ে নেওয়ার কথা চিন্তা ভাবনা করবে। আমি একজন মেয়ে হয়ে এটা বলতে বাধ্য হচ্ছি, আজকালের সমাজে কিছু মেয়ে কেবলমাত্র নিজের স্ট্যাটাস উন্নত করার জন্য কিছু ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে। অথচ প্রকৃত নিপীড়িত অত্যাচারিত মেয়েরা সমাজের কাছে কটাক্ষের সম্মুখীন হচ্ছে। মানুষ বিশ্বাস করতে পারছে না তাদের ওপর নির্যাতিত হওয়ার কাহিনী। কে ঠিক কে ভুল এই তর্কে যাওয়াই বৃথা। আমি শুধু চাইব আতুল সুভাষের আত্মা যেন শান্তি পায়, তার আত্মবলিদান যেন বৃথা হয়ে না যায়, তার দোষীরা অবশ্যই যেন শাস্তি পায়। আর অবশ্যই শেষে বলবো, যতই হোক নিজের জীবন নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবেন না। বাঁচতে শিখুন, লড়াই করতে শিখুন। আজ এই পর্যন্ত। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন
এবং বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।